সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপকূলে তাণ্ডব চালিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দেশ জুড়ে বৃষ্টি ঝরাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ে মৃত্যু হয়েছে 11 জনের, তলিয়ে আছে অনেক এলাকা, নেই বিদ্যুৎও। দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্ষতি হয়েছে প্রায় 37.5 লাখ মানুষের। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশ জুড়ে ঝড়ো হওয়ার সঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। চট্টগ্রাম নগরীরও অধিকাংশ সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে। কালও দেশ জুড়ে ভারী ও মাঝারি বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে আরও সম্পদ খুঁজছে দুর্নীতি দমন কমিশন। দেশের বিভিন্ন জেলায় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সকালে এই তথ্য জানান দুদক আইনজীবী। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাইতে পারে সংস্থাটি। এর আগে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়, যা জব্দের আদেশ দেয় আদালত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের উপকূলে অনেক এলাকা লণ্ডভণ্ড হয়েছে। খুলনা, বরিশাল, সাতক্ষীরা, ভোলা ও পটুয়াখালীতে 11 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর নিচু এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। রোববার দুপুর থেকে মেঘনা নদীতে পানির উচ্চতা বাড়ার কারণে হাতিয়ার, হরণী, চানন্দি, নলচিরা, সুখচর, সোনাদিয়া, চরকিং সহ বিভিন্ন ইউনিয়নে নিচু এলাকা, নিঝুমদ্বীপ ইউনিয়নের 9টি ওয়ার্ড ও মেঘনা তীরবর্তী বেড়িবাঁধের বাইরের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। নিঝুমদ্বীপ ও হাতিয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। হাতিয়ার নিঝুমদ্বীপের অবস্থা খুব খারাপ, মানে বেড়ি ভেঙে গেছে, পানি ডুবে, রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। জোয়ারের পানিতে অনেক পুকুরের মাছ ভাসি গেছে, অনেক গরু ছাগল গাছ গোছা পড়ি নষ্ট হয়েছে, ঘরদুয়ার নষ্ট হয়েছে। বিদ্যুৎ নাই, আজকে 3 দিন নেই বিদ্যুৎ, আজকে 3 দিনে নেই, আজকে 3 দিন বিদ্যুৎ নেই। বিদ্যুৎও আমরা খুব কষ্টে আছি। ঝড়ে ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘর, দোকানপাট ও গাছপালা। জোয়ারের পানিতে ভেসে গেছে নিঝুমদ্বীপের 7 শতাধিক মাছের ঘের। ভারী বৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় জেলার 9টি উপজেলায় বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ঘর চাপা পড়ে এক নারী ও দৌলতখান উপজেলার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 3 বছরের এক শিশু মারা গেছে। ঢালচর ও কুকরিমুকরিতে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে ভেঙে গেছে বহু ঘর। মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে মূলত এই ক্ষতি যাতে কাটিয়ে ওঠা যায় সেটার প্রাক্কলন কার্যক্রম শুরু করেছি। পটুয়াখালীর গলাচিপার পানপট্টি, রাঙাবালির চরমন্তাজ, আন্ডারচর, দুমকি উপজেলার আঙ্গারিয়া, মির্জাগঞ্জের চিত্রাকাঠি, রায়পুর সদরের সারিতালি, কলাপাড়ায় নিজামপুর, দেবপুর এলাকার বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 20,000 পরিবার পানিবন্দী। ফসলের মাঠ, মাছের ঘের ডুবে গেছে। জেলার বাউফলে গাছ চাপায় মারা গেছে 2 জন। বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সাতক্ষীরা উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের তথ্য মতে এখন পর্যন্ত 40,000 মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 800 ঘরবাড়ি।
মোংলায় ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে ৫,০০০-এরও বেশি চিংড়ির ঘের। ভোরে ঘূর্ণিঝড়ের মূল অংশ ওই এলাকা অতিক্রম করলেও এখনও বৃষ্টি হচ্ছে। চিলা, জয়মনি, কানাইনগর, বুড়িরডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলার ৬টি ইউনিয়ন সহ পৌর এলাকা পানিতে ডুবে গেছে। প্লাবিত হয়েছে পুরো সুন্দরবন। দুবলার চরসহ বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি এবং পল্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বন্ধ মোংলা বন্দরের কার্যক্রম। রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা, দাকব, বটিয়াঘাটা ও পাইকগাছার বিভিন্ন এলাকা। বটিয়াঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। বেড়িবাঁধের ৩৬টি পয়েন্টে ধস দেখা দেয় চরম ঝুঁকিতে ৪ কিলোমিটার এলাকা। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ১,৬৩,০০০ মানুষ। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ২০,০০০ মাছের ঘের। 10টা ইউনিয়নেই বাঁধে আমাদের ফাটল প্লাস বাঁধের পানি ওভারফ্লো হচ্ছে। কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে? কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একটা আমরা আনুমানিক যেটা করেছি প্রায় ১.৫ লক্ষের উপরে আমাদের আনুমানিক একটা দুর্গত মানুষের আমরা অ্যাজাম্পশন করছি। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিসি জানায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমালে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড়ে মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭ এবং ইউনিয়নের ও পৌরসভার সংখ্যা ৯১৪। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। আরও বলেন, দুর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে ১,৪৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের ঝড় বৃষ্টি হবে এবং এখনো উপকূলীয় এলাকায় বাতাস বইছে এবং অনেক জায়গায় জলাবদ্ধতা আছে। বিভিন্ন রাস্তাঘাট এখনো বিভিন্ন জায়গায় গাছপালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকরা দিন রাত্রে কাজ করতেছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, প্রয়োজনীয় সহায়তা দিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি শুরু করেছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বেড়িবাঁধ সহ বিভিন্ন স্থাপনা দ্রুততম সময়ে মেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের জানান, আবহাওয়া স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী নিজেই যাবেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। সরকার ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণী সংগ্রহ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাস সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকা, সংসদ সদস্য, জনগণ, জনপ্রতিনিধিগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় 18টি সহ 19টি উপজেলা পরিষদের আগামী 29শে মের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান। নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগলঝরা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমউদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাগাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছে। ঝড় বৃষ্টি নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে অন্য প্রসঙ্গ। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহী প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি।
বৈশ্বিক প্রতিযোগিতা এবং রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশের পাশে মার্কিন ব্যবসায়ীদের আরও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা রাখছে। গত 15 বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীল সরকার, সুশাসন নিশ্চিতকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সহ বিভিন্ন খাতে অগ্রগতির জন্য বাংলাদেশ এখন বিশ্বে আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল। এই ধারা অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপর জোর দেন তিনি। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors. আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে আরও অন্তত একদিন এমন বৃষ্টি থাকতে পারে। টানা বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া নাকাল রাজধানীবাসী। তৈরি হওয়া জলাবদ্ধতা আরও বাড়িয়েছে ভোগান্তি। গণপরিবহন পেতে পড়তে হচ্ছে বিপাকে। সকালে জলাবদ্ধতা না থাকলেও বৃষ্টির দাপট বাড়লে পানিতে তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু সড়ক। পানিবন্দী হয়ে পড়েন মিরপুর, মোহাম্মদপুর, তালতলা, মগবাজার সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। রাস্তা পার হওয়ার জন্য আমি শুধু রিক্সায় উঠলাম। জলাবদ্ধতার কারণে যে প্রচুর পানি দেখা যায়, আপনি দেখেন দুই পাশে প্রচুর পানি। মানুষের চলাচল কষ্ট, ভোগান্তি। প্রায় জায়গাতে পানি জমে আছে, রিক্সা দিয়ে চলাফেরা করতে পারছি না। রিক্সা অনেক সময় দেখা গেছে অতিরিক্ত ভাড়া চাইছে। রাস্তাঘাটে এত পানি, কোথাও তো চলাফেরা করতে পারতেছি না। ঝড়ো বাতাসে কোথাও কোথাও গাছের ডাল ভেঙে সড়কে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সকাল থেকে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জরুরি কাজে যারা বেরিয়েছেন সবাই পড়েন ভোগান্তিতে। ঝড়ের মধ্যে আসলে অফিসে যাওয়াটা একটা খুব কষ্টকর, বাইরে বেরোনোটা খুব কষ্টকর। রাস্তাঘাট তলায় গেছে, কোনো চালাইতে পারি না। মেন রাস্তা তাই বাধ্যতামূলক ঘুরে আইছি আমরা। বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙা, গাড়ি চালানো যাচ্ছে না। বৃষ্টিতে জমা পানি দ্রুত অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম। ঢাকা উত্তরের জন্য 16106 এবং দক্ষিণে 017099000888 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আগামীকালও ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে গেছে নগরের নিচু এলাকাগুলো। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে শুরু হয় বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও এতেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, হালিশহর ও বাকুলিয়া সহ সব নিচু এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে দুর্ভোগে নগরবাসী। আমার বাই মেডিকেল, আমি কিন্তু হেঁটে হেঁটে আসছি, বহদ্দার থেকে আমি হেঁটে হেঁটে আসছি। এখন এখানে ডুবে গেছে, পুরোটাই ডুবে গেছে। পাঁচলাইশ, সানগা, চকবাজার, আপনার ওই বলিয়াট সব জায়গায় ডুবা। রাস্তায় পানি, নালায় পানি, চারিদিক দিয়ে ডুবা। কি করার, কি করবো এখন, কি করবো, কোনো উপায় নাই। রিক্সাতে 300-400 টাকা ভাড়া দিতেছে। আমাদের জলাবদ্ধতা লাগু আর হবে না আর কি। আমাদের কপালে যা আছে তাই চট্টগ্রামবাসীর। দোকানপাটেও প্রবেশ করেছে পানি, নষ্ট হয়ে গেছে অনেক মালামাল। তেল তুল যা আছে সব পড়ে গেছে, প্রথম ধাক্কায় সব চলে গেছে, কিছু ধরে রাখতে পারিনি।
এই অবস্থা পানি উঠছে। আবার তো সবই শেষ, আবার তো এখানে কমের মধ্যে 50 লক্ষ টাকার মাল মানে স্ক্র্যাপ হয়ে গেছে। এমন জলাবদ্ধতার জন্য সিডিএ, সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোকে দুষছেন নগরবাসী। খাল নালা পানি যাওয়ার উপযুক্তভাবে প্রস্তুত না রাখায় এই জলাবদ্ধতা বলছেন তারা। এরকম পানি আর কোনো সময় হয় না। এই জলাবদ্ধতার কারণে নালাগুলো পরিষ্কার করতেছে না, ড্রেনগুলা। এই অবস্থায় আমাদের এখানে পানি যাওয়া বেশি হইতেছে। এটা সিটি কর্পোরেশন এই পর্যন্ত আমাদের এখানে কোনো খোঁজখবর নেয় নাই নালার উদ্যোগে। গাড়ি একটা আনি ফেলা লাগছে, 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো ড্রেনের কাজ করতেছে না। সিডিএ বলেন আর কি বলে সিটি কর্পোরেশন বলেন, এদের টানাটানিতে আজকে আমাদের জনগণের এই অবস্থা। এরা চাইলে তো আরো অনেক কিছু উন্নতি করতে পারতো, আমাদের উপরে যেরকম করছে নিচে তো তার চাইতে আরো বেশি করতে পারতো। ড্রেনের কাজ হইতেছে কিন্তু পানি যাচ্ছে না কেন, এটার ব্যাপারে জানি না কি ওই সিটি কর্পোরেশন বা ওই সিডিএ কি পদক্ষেপ নিয়ে জানি না, কিন্তু চিটে কোনো পানি নিষ্কাশনের কোনো সমাধান হয়নি এখনো। অন্যদিকে অধিক বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়ে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের আরও সম্পদের অনুসন্ধান চলমান রেখেছে দুর্নীতি দমন কমিশন। নতুন সম্পদের তথ্য পেলেই সেগুলো অবরুদ্ধ করার আবেদন করবে দুদক। রিপোর্ট করেছেন হাসনাইন তানভীর। রাজধানীর অভিজাত এলাকা গুলশান 1 নম্বরের এই বিলাসবহুল ভবন র্যানকন আইকন টাওয়ার 14 তলা। এই ভবনটিতেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার নামে 4টি ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানে বেনজিরের যেসব সম্পদের হদিস মিলেছে তার একটি নথি এটি। এই নথিতে দেখা যায় 4টি ফ্ল্যাটের 3টি বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে কেনা, বাকিটির মালিকানা ছোট মেয়ে জহরা জারিন বিনতে বেনজিরের। 4টি ফ্ল্যাটের মোট আয়তন ৯,১৯২ বর্গফুট। ফ্ল্যাটগুলোর দাম রেজিস্ট্রেশনের সময় দেখানো হয়েছিল মাত্র ২,১৯,০০,০০০ টাকা, যা বাজার মূল্যের চেয়ে অনেক কম। জিশান মির্জা ও জারান নামে এই 4টি ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয় ২০২৩ সালের 5ই মার্চ একই দিনে, বেনজির আহমেদ অবসরে যাওয়ার মাত্র 6 মাসের মধ্যে। ন্যায় বিচারের স্বার্থে এই বিলাসবহুল 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদফায় সব মিলিয়ে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিকানা বেনজিরের স্ত্রী জিশান মির্জার। তার নামে রেজিস্ট্রেশন আছে এমন 521 বিঘার জমি খুঁজে পেয়েছে দুদক। বাকি 100 বিঘা সম্পদের মালিক স্বয়ং বেনজির ও তার 3 মেয়ে ও 1 স্বজন। 2021 ও 2022 সালে বিভিন্ন সময়ে 113টি দলিলে এই জমিগুলো কেনা হয়। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জমি ও ফ্ল্যাট ছাড়াও বেনজির স্ত্রী ও সন্তানরা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের মালিক। দুদকের আইনজীবী বলছেন এর বাইরেও বেনজির আহমেদ ও তার পরিবারের নামে আরো বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকতে পারে। সেসবের অনুসন্ধানে কাজ করে যাচ্ছে দুদকের তদন্ত দল। এখনো আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি, আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক বলেও জানান তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সেখানকার অভিজাত এলাকা নিউ টাউনের যে বাড়িতে তিনি হত্যার শিকার হন সেই সঞ্জীবা গার্ডেন্সে সকালে যায় দলটি। 3 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের কাউন্সিলর আলমাস হোসেনও ঘটনাস্থলে যান। এর আগে গতকাল ডিবির তদন্তকারী দলটি বাংলাদেশের উপদূতাবাসের কর্মকর্তাদের নিয়ে নিউ টাউন থানায় যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা। সেখান থেকে সঞ্জীবা গার্ডেন্স হয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনেও যায় গোয়েন্দা দলটি। পুলিশ সূত্রে জানা গেছে ভবানী ভবনে গ্রেফতার রয়েছে হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার।
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কেএনএফ এর আরও ৩ সন্দেহভাজন সদস্য। গতকাল বিকেলে জেলার রোয়াংছড়ি সদর থেকে জোহান বম, লালহোম লিয়ন বম ও লালরাম লিয়ান বমকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ৩ জনকে আজ দুপুরে রোয়াংছড়ি সদর থেকে নিয়ে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা। চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর ৯০ সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড়ে ১১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৩৭.৫ লাখ মানুষ। দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা, কালও থাকবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। পুলিশের সাবেক আইজি বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ অব্যাহত, বিভিন্ন জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।